হাতছানি দিয়ে এক কোণে ডাকলেন বৃদ্ধা। কাবা কাবা গলায় বললেন, এসো বাবা, এদিকে একটু এসো। স্থির পদক্ষেপে বৃদ্ধার কাছে এগিয়ে গেল বেন মাউক। বেন মাউক একজন সাংবাদিক এবং লেখক। আতাজুরতের অফিসে আছে ও। বলে রাখা ভালো, আতাজুরত হচ্ছে কাজাকস্তানের একটি স্বেচ্ছাসেবী মানবাধিকার সংস্থার নাম। আতাজুরতের অফিসের একটি দেয়ালে থরে থরে সাজানো মানুষের ছবি। ওদের সামনে গিয়ে দাঁড়ালো বেন। বেশিরভাগ সময় মানুষ ছবি তুলে হাসি হাসি মুখ করে, এরাও তাই। তবে দু একজন মুখ গম্ভীর করে তাকিয়ে আছে বেনের দিকে। নানান বয়সের, নানান পেশার মানুষ ওরা। কেউ বৃদ্ধ, কেউ যুবক, কারো মাথা ভর্তি ঘন কালো চুল, কারো বা মাথায় টাক। রাজ্যের সরলতা চোখে মুখে নিয়ে তাকিয়ে আছে এক কিশোর। ওপরের কোণের ওই মায়াভরা যুবকের চোখ কত তরুণীর ঘুম কেড়ে নিয়েছে কে জানে। লাল পোশাকের এক অসম্ভব রূপবতীর চোখ মুখ হাসিতে ঝিকমিক করছে। এরকম মেয়েদের দিকে আর চোখে তাকিয়ে বুঝি যুবকের দল দীর্ঘশ্বাস ফেলে। তরুণীর পাশে সৌম্যদর্শন এক বৃদ্ধ। দেখলেই কেমন জানি শ্রদ্ধায় মাথা নুইয়ে আসে। ডান পাশে নিচের দিকে ফোকলা দাঁত বের করে হাসছে স্কার্ফ মাথায় এক বৃদ্ধা। এই বয়সীদের দেখলেই বলতে ইচ্ছে করে, নানু একটা গল্প বলো তো। নানান বয়সের, নানান পেশার মানুষেরা। কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, দিনমজুর, রেস্তোরাঁর ওয়েটার, ম্যানেজার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, গায়ক, সরকারি কর্মচারী, মেষপালক, কর্পোরেট প্রতিষ্ঠানের স্মার্ট কর্মী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, পাড়ার ছোট ভাই অথবা স্রেফ গৃহিণী। পৃথিবীর নাট্যশালায় বিভিন্ন ভূমিকায় অভিনয় করে সবাই এক বিন্দুতে মিলেছে আজ। পৃথিবীর রঙ্গমঞ্চে ওদের অভিনয় আপাতত শেষ অথবা অজানা। ওরা সবাই নিখোঁজ, হারিয়ে গেছে। কেউ ওদের কোনো খোঁজ খবর জানে না। এতগুলো জলজ্যান্ত মানুষ স্রেফ হারিয়ে গেছে। অজস্র মানুষ ছবি হয়ে ঝুলছে আতাজুরতের অফিসের দেয়ালে। বৃদ্ধার কথায় কল্পনার সুতো কেটে গেল বেনের। কান্না চাপায় গলায় বৃদ্ধা বললেন, বাবা, এই যে এরা আমার পরিবারের লোক। দেয়ালে পাশাপাশি ঝুলানো কয়েকটা ছবি দেখালেন। আর এই যে ওরাও, ওই পাশের ওরাও। ঝাপসা চোখে চলে আসার পথ খুঁজে পাচ্ছিল না বেন। শেষমেশ ওখান থেকে সরে এসে বসলো এক কোনায় পেতে রাখা বেঞ্চে। বৃদ্ধা বেনের পাশে এসে বসলেন। শুরু করলেন তার জীবনের কাহিনী বলা। আমার নাম খালিদা। তুর্কিস্তানের ইলিকাজাক অঞ্চলের একটা গ্রাম কারাগেশে আমার জন্ম। আমাদের ওই দিকটা পশুচারণ ভূমির জন্য বিখ্যাত আর অসম্ভব সুন্দর। সবুজ ঘাসের গালিচায় ঢাকা উপত্যকা, চোখ জুড়ানো পাইনের সারি, বরফে মোড়ানো নীলাভ পাহাড় চূড়া, কুলকুল করে বয়ে যাওয়া নদী মাটির পৃথিবীতেই এক টুকরো জান্নাত। মাকে হারিয়েছি 2 বছর বয়সে। বাবাকে কোনোদিন দেখিনি। শুনেছিলাম বাবা কমিউনিস্ট পার্টির কর্মী ছিলেন। এর বেশি কিছু আর জানি না বাবা সম্পর্কে। মা মারা যাবার সঙ্গে সঙ্গে বাবা বিয়ে করেন। একেবারে ভুলে যান আমাকে। মানুষ হতে থাকি মামাবাড়ির আত্মীয়দের কাছে। 5 বছর বয়সের পর অবাঞ্ছিত অতিথি হয়ে গেলাম ওখানে। ছাড়তে হলো ওই বাড়িও। ওই অতটুকুন বয়সে নামতে হলো পৃথিবীর পথে। এখানে সেখানে ওর বাড়ি জীবন স্রোতে খড়কুটোর মতো ভাসতে ভাসতে বড় হতে থাকলাম। পড়াশোনার ধারে কাছেও যাওয়ার সুযোগ হলো না। এতিম মেয়ের আবার কিসের পড়াশোনা। 1975 সাল, 21 চলছিল আমার। ভালোবাসা খুঁজে পেলাম। আমার স্বামীও ছিল আমার মতোই একজন এতিম। এক ভয়াবহ দুর্ভিক্ষের সময় ওর পরিবার চীনে আসতে বাধ্য হয়েছিল। সেটাও ওর জন্মের আগের কথা। দুর্ভিক্ষের ধাক্কা সামনে নিয়ে এক সময় কাজাকস্তানে ফিরে যায় ওর পরিবার। ওকে একলা ফেলে রেখে যায় চীনে। গত সেপ্টেম্বরের 2018 সালের 9 তারিখে মারা গেছে ও। ওর নাম ছিল রাখিম বারজান কিত্তিবাই। দীর্ঘ দাম্পত্য জীবনে 8 বার গর্ভধারণ করি আমি। একবার যমজ বাচ্চাও হয়েছিল। দুঃখের বিষয়, প্রথম 5 সন্তানের মধ্যে সবাই মারা যায়। 4 ছেলে আর 1 মেয়ে, সবাইকে হারিয়ে ফেলি আমরা। তারপর জন্ম নেই আমাদের ছেলে। ওর নাম রাখলাম তক্তিগুল মামেত জাকিনজি। তক্তিগুল মরল না। আল্লাহর ইচ্ছায় তক্তিগুলের পর আমাদের যতগুলো সন্তান হলো সবাই জীবিত রইল। 12তে পা দেবার আগ পর্যন্ত তক্তিগুলকে সবসময় আগলে রাখতাম আমরা। আমার স্বামী তো ওকে চোখের আড়ালেই করতো না। মা মুরগি যেমন করে বাচ্চাদের ডানার মধ্যে আগলে রাখে, ওকে ঠিক সেভাবেই আগলে রাখতো আমার স্বামী। কোলে নিয়ে থাকতো, ঝুলিয়ে রাখতো পিঠে বা ঘাড়ে, এমনকি খাবার সময়ও। এর আগে 5 জন সন্তানের লাশ কবরে শোয়ানোর অসীম কষ্ট সহ্য করতে হয়েছে আমাদের। কিছুতেই এই সন্তানকে হারাতে রাজি ছিলাম না। ছেলেকে নিয়ে আতঙ্কে দিন কাটাতে হতো আমাদের।
বড্ড দুঃসময় জড়িয়ে নিয়েছিল বিয়ের প্রথম কয়েকটা বছর। কঠোর পরিশ্রম করতে হতো আমাদের। বর্গা চাষ করতাম। গম পেশা বা ভুট্টোর খেতে কাজ করার সময় পালা করে ছেলেকে পিঠে ঝুলিয়ে রাখতাম আমি আর আমার স্বামী। খাটতে হতো দিনরাত এক করে। ভয়ানক পরিশ্রমের কাজ। দিন শেষে মনে হতো হাত পায়ের জোড়া না আবার খুলে যায়। কিছুদিন পর দ্বিতীয় সন্তান হলো। তখন করতাম কি, ওদের দুই ভাইকে ক্ষেতের মধ্যে কোনো খুঁড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখতাম। মানুষ ছাগল বা ভেড়া বেঁধে রাখে না, ওই রকম করে, যেন এদিক সেদিক চলে গিয়ে কোনো বিপদে না পড়ে। আসলে ওদের হারানোর ভয়ে অস্থির হয়ে থাকতাম। কোনো ঝুঁকি নিতে চাইনি তখন। 90-এর দশকে এসে আমাদের চাষের কিছু জমি দিল সরকার। ভাগ্য বদলাতে থাকে। খিদে নিয়ে রাতে ঘুমোতে যাবার দিন শেষ হলো। গম, ভুট্টো, আখ, সয়াবিন ইত্যাদি বুনতাম আমরা। কাজ করতেই ভালো লাগতো। ঝিরিঝিরি বাতাসে এদিক ওদিক দুলতো গমের ছড়া। সেদিকে তাকিয়ে মন ভরে যেত। এত মায়া, এত মমতা, আমাদের নিজেদের শস্য, একদম নিজেদের জমিতে। আহ, কি আনন্দ! কাজাক সীমান্ত খুলে দেওয়ার পর আমার স্বামী কাজাকস্তান গেল। বাবা মা পরিবারকে খোঁজার এক বুক অনিশ্চিত স্বপ্ন নিয়ে। কিছুদিন পর ওদিক থেকে ভালো খবর পেলাম। আমার স্বামী ওর মাকে খুঁজে পেয়েছে। ওর বাবা অবশ্যই এরই মধ্যে মারা গেছে। এতদিন পর মাকে খুঁজে পেয়েছে, তার সেবা করার জন্য কাজাকস্তানে থেকে গেল ও। মাঝে মধ্যে কিছুদিনের জন্য চীনে আসতো। সপ্তাহখানেক আমাদের সঙ্গে থেকে আবার মায়ের কাছে ফিরে যেত। ছেলেদের আমি তখন একা হাতেই মানুষ করেছিলাম। আমার শাশুড়ি অনেক দিন বেঁচে ছিলেন। 2007 সালে যখন মারা যান তখন তার বয়স 103। আমার বড় 3 ছেলে পিঠি বয়সের। ওরা কাজ করে নির্মাণ শ্রমিক হিসেবে। আমরা পূর্ব তুর্কিস্তান থেকে কাজাকস্তানে চলে গেলাম। কিন্তু উইঘুর মেয়েদের বিয়ে করে পূর্ব তুর্কিস্তানেই স্থায়ী হলো 3 ছেলে। আসলে চাইলেও কাজাক মেয়েদের বিয়ে করতে পারতো না ওরা। কাজাক মেয়েদের বিয়ে করতে হলে অনেক টাকা দেনমোহর দিতে হয়। আমরা দিনে এনে দিনে খাই, এত টাকা আমরা কোথায় পাবো? কিন্তু উইঘুর মেয়েদের ক্ষেত্রে এই সমস্যা নেই। একে একে আমার 3 ছেলেই উইঘুর মেয়ে বিয়ে করে ফেললো। কোনো দেনমোহর দেয়া ছাড়াই, শুধু বিয়ের পোশাকটা কিনতে হলো, এতেই ওরা খুশি। 2018 সালের ফেব্রুয়ারিতে। খুব বেশি কষ্ট করতে হয়নি পুলিশকে, কেননা ওরা 3 ভাই পাশাপাশি থাকতো কুনিসের এক গ্রামে। পুলিশ এলো, একসাথে 3 জনকে ধরে বেঁধে নিয়ে চলে গেল। মেজো ছেলের বউ আমাকে ফোন করে জানালো, মা, ওদের 3 ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। পরের দিন আবার ফোন করলো, মা, ওরা ভাবিকেও ধরে নিয়ে গিয়েছে। তক্তিগুল আমার সোনামানিক, আমার নারী ছেঁড়া ধন, আমার কলিজা। কত কষ্ট করে ওকে আগলে রেখেছিলাম। 12 বছর বয়স পর্যন্ত কোলে পিঠে নিয়ে রাখতাম, চোখের আড়াল হতে দিতাম না। আমাদের কত সাধনার ফল। সেই তক্তিগুলকে হঠাৎ এক রাতে ওরা ধরে নিয়ে গেল। ওর বউকেও নিয়ে গেল ওর ছেলে মেয়েকেও। আজ ওরা কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে, আমি কিছুই জানি না। হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধা। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছিলেন। সান্ত্বনা দেবার অনেক কথা মাথার মধ্যে ঘুরছিল বেনের, কিন্তু মুখ ফুটে কিছুই বের হলো না। নীরব বেদনায় টনটন করে উঠল বুকটা। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল ও। দীর্ঘ সময় পর মুখ তুললেন বৃদ্ধা। জলভরা চোখে বেনের দিকে তাকিয়ে হাসলেন, ম্লান হাসি, ব্যথা ভরা হাসি। আমার বৃদ্ধ স্বামীর দুর্বল শরীর এ খবর নিতে পারল না। তীব্র মাইগ্রেনে আক্রান্ত হলো সে। পরের দিন যখন খবর এলো বড় বৌমাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে, তখন একেবারেই ভেঙে পড়ল। ওকে সাহস জাগানোর চেষ্টা করলাম, এখনই এত ভেঙে পড়ো না, দেখা যাক শেষমেশ কি হয়। এক এক করে চলে গেল 30 দিন। ছেলে, ছেলের বউ, কারো কোনো খোঁজ খবর নেই। যোগাযোগ করার চেষ্টা করলাম কারাগারের প্রশাসনের সাথে। ফোনে এক লোককে পেলাম, নাম বলল নুরুলি বেগ। আমার ছেলেকে কেন ধরে নিয়ে যাওয়া হয়েছে, ছেলে, ছেলের বউ এরা কোথায় আছে, একটু রাগী ও অধৈর্য গলায় জানতে চাইলাম আমি। ওরা রিএডুকেশন ক্যাম্পে আছে, মুখস্থ উত্তর আওড়ে গেল নুরুলি বেগ। পড়াশোনা করছে সেখানে। আপনার মেজো এবং সেজো ছেলের বউদেরও ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, খবর পাননি বোধ হয় আপনি। ওদেরকেও পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। শেষের দিকে নুরুলি বেগের গলায় বিদ্রুপের রেশ শুনতে পেলাম। আমার 14 জন নাতি নাতনি আছে। ওদের বাবা মা সবাইকে তো ধরে নিয়ে গেছেন, এখন কে ওদের দেখাশোনা করবে? চিন্তা করবেন না, ওদেরকেও পড়াশোনা করতে পাঠানো হয়েছে। ফোন কেটে যাবার খুটখুট শব্দ যেন আমার বুকে ছুরি বসিয়ে দিল। আমার স্বামী হাঁটাচলা বন্ধ হয়ে গেল ফোন আলাপের দিন।
হাঁটতে পারে না, কোথাও যেতেও পারে না, দিন দিন দুর্বল হতে থাকলো। কথা বলার শক্তিও যেন সে হারিয়ে ফেললো। এত বড় ঝড় বয়ে গেল আমাদের পরিবারের ওপর। আমার সব ছেলের বউ, নাতি নাতনিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হলো, কিন্তু তবুও কাউকে কথা জানাতে পারলাম না। বুকে পাথর বেঁধে পার করে দিলাম কয়েকটা মাস। সেপ্টেম্বরের 9 তারিখ। আমার স্বামীর মধ্যে কি যেন একটা ভর করলো। যে লোক কথাই বলতে পারে না, সে হঠাৎ করে চিৎকার করে 3 ছেলেকে ডাকলো। সাতাই বালদি, ওরাজহান, তক্তিগুল। আমার দিকে পাশ ফিরল, জড়ানো গলায় বলল, আমার 3 ছেলের দায়িত্ব আল্লাহর কাছে দিলাম, আর খালিদা, তুমি ওদের দেখো, আমার যাবার সময় হয়ে গেছে। বিকাল 5টায় মারা গেল ও। ধুধু বাড়ি, শুধু আমি, কোথাও কেউ নেই। অসীম শূন্যতা বিষণ্ণতার বুকে নিয়ে পড়ে আছে ঘরদোর। ঘরময় ঘুরে বেড়াই, স্থির হয়ে বসতে পারি না। ছেলেদের ব্যাপারে কাউকে কিছু বলতেও পারলাম না। দিন দশক ভেবে সিদ্ধান্ত নিলাম তক্তিগুলদের খুঁজতে বের হব আমি। শেরিকা জাহানের সঙ্গে দেখা করার জন্য আসলাম আতাজুরতে। শেরিকা জাহান হল স্বেচ্ছাসেবী মানবাধিকার সংস্থা আতাজুরতের প্রধান। আগেই বলেছি আমি নিরক্ষর। আমার হয়ে অন্যরা বিভিন্ন জায়গায় লেখালেখি শুরু করলো। খালিদার 3 ছেলেকে, তাদের পরিবারকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। শোক সামলাতে পারেনি খালিদার স্বামী। কদিন আগে মারা গেল সেই বৃদ্ধ, কিন্তু কোনো লাভ হলো না। আমার শূন্য ঘর শূন্যই থেকে গেল। ছেলের বউ, নাতি নাতনি সবাইকে তো ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। স্বামীও মারা গেছে। এখন পরিবারের বাকি আছে কেবল ছোট ছেলে। ওই শুধু কাজাকাস্তানে আছে। বিয়ে করেছে কিছুদিন আগে। টুনির সংসার ওদের। এক অ্যাপার্টমেন্টে গাদাগাদি করে থাকতে কষ্ট হয়, তাই আলাদাভাবে আমি থাকি। বয়স্ক ভাড়াটাতা কিছু পাই না। এই বুড়ো বয়সে এসেও কাজ করতে হচ্ছে। ছোট ছেলের অবস্থাও খুব একটা ভালো না। টেনে সংসার চালায়, কিন্তু তারপরেও আমাদের দেখাশোনার অনেক চেষ্টা করে। আরও অনেকের সঙ্গে মিলে ট্রাক ভাড়া করে চীনে সবজি কিনতে যায়ও। ফিরলে ওদের কাছ থেকে নিয়ে বাজারে সবজি বিক্রি করি আমি। দোকান ভাড়া নিয়ে বসার মতো পয়সা আমার নেই। সবজি দোকান নিয়ে বসে যাই ফুটপাতে। এই বৃদ্ধ বয়সে 20 জনের মতো স্বজন হারানোর ব্যথা আর আর্দ্রতা বুকে নিয়ে ফুটপাতের এক কোণে বসে সবজি বিক্রি করি আমি। এমন লক্ষ লক্ষ খালিদা ছড়িয়ে ছিটিয়ে আছে পূর্ব তুর্কিস্তান জুড়ে। গুম, খুন, কনসেন্ট্রেশন ক্যাম্প, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ যাদের নিত্যসঙ্গী। বাহ, কত সহজেই বাক্য দুটো বলে ফেললাম, তাই না? সংবাদপত্রে রিপোর্ট লেখার মতো। সাংবাদিকেরা একের পর এক খবর লিখে যান, কিন্তু খবরের বাস্তবতা তাদের স্পর্শ করে না বেশিরভাগ সময়। হয়তো আমার ক্ষেত্রেও তাই। আমিও লিখে যেতাম উইঘুর, কাজাক মুসলমানদের নির্যাতনের কথা কোনো ভাবাবেগ ছাড়াই, কিন্তু তা হয়নি। হতে দেয়নি নির্যাতনের ভয় মাত্রা। দিনের পর দিন, রাতের পর রাত আমাকে যুদ্ধ করতে হয়েছে নিজের সাথে। এখন তো বটেই, বই লেখার সময় একটু পরপর নিজেকে অবচেতন মনেই প্রশ্ন করতাম, কেন লিখতে বসলাম আমি উইঘুর, কাজাক মুসলিমদের কাহিনী? আমি কি পাগল হয়ে গেছি? নাকি পাগল হবার হাত থেকে বাঁচার জন্যই রাজি হয়েছিলাম উইঘুরদের গল্প লিখতে? যা কিছু শুনেছি, জেনেছি, পড়েছি, দেখেছি পর্দার এপাশ থেকে, প্রতিনিয়ত যে দগদগে ঘায়ের মতো নতুন নতুন ক্ষত তৈরি হয়েছে হৃদয়ের খোপে খোপে, সব কিছু থেকে নিজেকে মুক্ত করার জন্যই বোধহয় রাজি হয়েছিলাম লিখতে। এছাড়া বোধহয় আর কোনো উপায় ছিল না। কষ্টের ভার সয়ে সুস্থ স্বাভাবিক মানুষের মতো বেঁচে থাকার কোনো রাস্তা ছিল না। হিকমার দোহাই টেনে ছাপোষা গৃহপালিত জীবনটা নিয়ে সন্তুষ্ট থাকা বোধহয় সম্ভব ছিল না কোনো মতেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের গণহত্যার মতো একই কাহিনী পুনরাবৃত্তি হয়েছে পূর্ব তুর্কিস্তানে। সেই একই কনসেন্ট্রেশন ক্যাম্প, হত্যা, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, শ্রম দাসত্ব, মেডিকেল এক্সপেরিমেন্ট, জাতিসত্তার শিকড় উপড়ে ফেলা। তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি চাইনিজ বর্বরতাকে এমন এক মাত্রা দিয়েছে যা হয়তো ছুঁতে পারেনি খোদ নাৎসি বাহিনীও। কিন্তু এত কিছুর পরও পুরো বিশ্ব নীরব। এই নীরবতা আরও পাগল করে তুলল আমায়। দায়িত্ব আর কর্তব্যের বোঝা আরও শক্ত হয়ে চাপত ঘাড়ে। মনে মনে প্রতিজ্ঞা করতাম, নিজেকে যতই জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেই না কেন, আমাকে বলতেই হবে পূর্ব তুর্কিস্তানের 2.5 কোটি মানুষের কথা। আমাকে জানতেই হবে কিভাবে চীন সকল শক্তি বিনিয়োগ করেছে এই 2.5 কোটি মানুষকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আমাকে অবশ্যই শোনাতে হবে
আব্দু অলি, সাইরাগুল, আব্দুল আজিজ, ইমিন, মেরিপেত, আওয়ানুরারা, মিহিরগুলের হৃদয় ভাঙা গল্প না শোনালে নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিন। দেশহারা লক্ষ লক্ষ উইঘুর রিফিউজি, আমাদের নেতাদের পোল্টিবাজি, আমাদের কাপুরুষতা, নিষ্ক্রিয়তা, এসব না বললে বিবেক কোনোদিন ক্ষমা করবে না আমাকে। অনেক কিছুই বলার ছিল, কিন্তু সে কথাগুলো বলার ভাষা কি আদৌ আমাকে শেখানো হয়েছে? মানুষের এত নিষ্ঠুরতা, এত নির্যাতন, এত দীর্ঘশ্বাস, এত চোখের জল, এত অশ্রুকে কালো কালির হরফে ভাষা দেওয়ার ক্ষমতা কি আমার মতো ক্ষুদ্র মানুষকে দেওয়া হয়েছে? তোমরা কি পারবে সে মেয়ের দুঃখের কথা বলতে? 200 জন মানুষের সামনে যাকে গণধর্ষণ করা হয়েছিল, গণধর্ষণ দেখতে বাধ্য হওয়া 200 জন মানুষের আক্ষেপ, নিষ্ফল ক্রোধ ফুটিয়ে তুলতে পারবে তোমরা? তোমরা কি পারবে সেই ছেলের মনের দহন তুলে ধরতে, নিজের মাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাতে বাধ্য হয়েছিল যে? পারবে? পারবে তোমরা? মাথা নিচু করে পরাজয় মেনে নিয়েছে শব্দরা, বিদায় নিয়েছে একে একে। চুপচাপ টেবিলে বসে থেকেছি আমি, অসহায় অশ্রু গড়িয়ে পড়েছে দুগাল বেয়ে। প্রিয় পাঠক, আপনি এমন কিছু মানুষের গল্প শুনতে যাচ্ছেন যাদের প্রায় প্রতি পরিবার থেকে কমপক্ষে একজনকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছে, যেখানে 35 বছরের নিচের নারী পুরুষ নির্বিশেষে সবাইকে ধর্ষণ করা হয়। আপনি এমন কিছু মানুষের গল্প শুনতে যাচ্ছেন যাদের পুরুষ শূন্য ঘরে ঢুকেছে প্রায় 10 লাখ কমান্ডার, যাদের 5 লাখ শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয়েছে, যাদের জীবন্ত শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে বিক্রি করা হচ্ছে। পাঠক, আমাদের সময় ঘটে যাওয়া এই নির্মম ট্র্যাজেডি সহ্য করতে পারবেন কিনা তা আমি জানি না। জানি না আপনি আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কিনা। মনের গহীনে কিছু বীভৎস স্মৃতি জমা হয়ে থাকবে বোধহয় চিরদিনের জন্য, যে স্মৃতি চিরকাল ফুটিয়ে যাবে যন্ত্রণার ধ্রুপদী হুল। এ পর্যন্ত পড়ার সাহস যখন করেছেন, তাই এবার সতর্ক সংকেত দেবার পরেও স্বাগত জানাচ্ছি আপনাকে।